মা আমার বিয়ে ঠিক করেছেন তার 5 বছর ধরে যেই ছেলের সাথে অবৈধ সম্পর্ক তার সাথে। কোনোভাবেই এটা মেনে নেওয়া সম্ভব না। কখনোই মানতে পারবো না এই বিয়ে। রাতের পর রাত যেই মাকে দেখেছি আমার পাশে থেকে উঠে গিয়ে লুকিয়ে লুকিয়ে তার কচি প্রেমিকদের সাথে দেখা করছেন, সব দেখে বুঝেও না বোঝার না দেখার ভান করেছিলাম। আর সেটাই এখন আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। আমি রাখি 12 বছরের মতো হবে আমার বাবা মহব্বত আলী মারা গেছেন। সেই থেকে মা নাজমা বেগম আমাকে আগলে রেখেছেন। আমার বাবা বেশ ধার্মিক লোক ছিলেন, একটা মাদ্রাসায় শিক্ষক ছিলেন। আমার আরও 2 বোন আছে, কোনো ভাই নেই। বড় আবুকে বাবাই বিয়ে দিয়ে গিয়েছিলেন, মেজ আবুকে এই 1 বছর হয় চাচারা ভালো সম্বন্ধ দেখে বিয়ে দিয়েছেন। এখন আমরা মা আর আমি দুজনেই থাকি। আমি যখন সপ্তম শ্রেণীতে তখন আমি আমাদের গ্রামের একটা ছেলের কাছে প্রাইভেট পড়তাম। সে এবার ইন্টার প্রথম বর্ষের ছাত্র। আমি লেখাপড়ায় মোটামুটি ভালো, পড়ালেখায় যেন উন্নতি হয় এজন্য সজীব ভাইয়ার কাছে পড়তে দিয়েছেন। সজীব ভাইয়া লেখাপড়ায় অনেক ভালো, গ্রামের প্রায় স্টুডেন্ট তার কাছে পড়তো। মা তার সুনাম শুনে আমাকে সেখানে পড়তে দেয়। প্রতিদিন আমি আমার বান্ধবীদের সাথে পড়তে যেতাম। কিছুদিন পর সজীব ভাইয়ের সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। এই যে রাখি বাড়িতে বসে সব অঙ্ক করবে, আর তোমার আম্মুর কাছে আমার ফোন নাম্বার আছে, যদি কোনো সমস্যা হয় আমাকে এসএমএস দেবে, আমি কল দিয়ে তোমাকে বুঝিয়ে দেব। আচ্ছা ভাইয়া। ওই দিন রাত 9টার দিকে ভাইয়ের নাম্বার থেকে একটা মেসেজ আসে, কি রাখি, হোমওয়ার্ক যেগুলো দিয়েছিলাম সবগুলো করেছো? খুব ভাবনায় পড়ে গেলাম। ভাইয়াকে মেসেজের উত্তরটা দিব নাকি? অনেক চিন্তা ভাবনা করে 1 টাকার 50টা মেসেজ কিনলাম। তারপর ভাইয়াকে উত্তর দিলাম, জি ভাইয়া, করছি সবগুলো। ও, ভেরি গুড। তো রাতের খাবার খেয়েছো? জি ভাইয়া। ওই দিন রাতে ভাইয়ের সাথে আমার এইটুকু কথা হয়। সজীব মনে মনে চিন্তা করে, আহারে, মেয়েটা আমাকে রিপ্লাই করছে, ওর মনে হয় টাকা কেটেছে, কালকে ওকে কিছু এসএমএস কিনে দিব। সকালে আমি মায়ের ফোন হাতে নিয়ে দেখি 500 এসএমএস 1 মাসের জন্য। আমি কিছুক্ষণের জন্য পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। আজব, এতগুলো এসএমএস কে দিল? ভুলে আসলো নাকি? আচ্ছা, সজীব ভাইয়া দিছে, কিন্তু তিনি কেন দিবেন? এসব ভাবতে না ভাবতে সজীব ভাইয়ার ফোন থেকে মেসেজ আসলো, রাখি শুভ সকাল, 500 এসএমএস গেছে তোমার ফোনে। জি ভাইয়া। আচ্ছা, সকালে ঠিক মতো নাস্তা করে স্কুলে যাও আর মনোযোগ দিয়ে ক্লাস করবে। ওকে ভাইয়া। আমি স্কুলে যাওয়ার জন্য উঠোনে নামতে সজীব ভাইয়া, মানে সজীব ভাইয়ের বড় ভাই সামনে দাঁড়ায়। সামনের দাঁতগুলো বড় করে বের করে, কেমন আছো রাখি, কই যাও? ভালো। স্কুল ব্যাগ কাঁধে নিয়ে নাচতে যাচ্ছি, যত সব। কিরে রাখি, বাইরে কে? মা, নাজিব ভাইয়া আসছে। নাজমা বেগম, ও নাজিব বস, ওইখানে আসতেছি আমি। আমি স্কুলে গেলাম। কিরে নাজিব, তোর খবর কি? চাচিরে একটু দেখতে আসো না। ওই একটু কাজে ব্যস্ত চাচি। হা হা। তোর আবার কি কাজ এত এই বয়সে? সারাদিন টোটো কোম্পানির ম্যানেজার মতো ঘুরে লেখাপড়া করতে, তাহলে বুঝতাম যে লেখাপড়া করো। এদিকে এসে বা কী করবে? তোমার যে মেয়ের কথায় প্রচুর ধার, কিছু বলার আগে তেলে বেগুনে এক হয়ে যায়। ছোট মানুষ তো, একটু জিদ বেশি। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নাজিবের সাথে নাজমা বেগমের কথাবার্তা বাড়তে থাকে। আখিদের বাড়িতে আসলে ঘন্টার পর ঘন্টা পার করে দিত আখির মায়ের সাথে কথা বলে। সজীব আখিকে প্রথম দেখায় পছন্দ করে ফেলে। লেখাপড়ায় বেশ ভালো। সজীবের ডায়েরি লেখার অভ্যাস আছে। কিছু হলে ডায়েরিতে টুক করে লিখে রাখত। এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। আখি, তোমার ওই মায়াবী চোখে আমি হারিয়ে গেছি। তোমার চোখের দিকে তাকিয়ে আমি 1000 বছর পার করিয়ে দিতে পারবো। তোমার বাদামি বর্ণে দু চোখে মায়া পড়ে থাকতে চাই আখি। তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি আখি, কিন্তু এখন তোমাকে কিছু বলবো না। তুমি খুব ছোট, আমারও একটা কেরিয়ার আছে। তুমি প্রতিষ্ঠিত হও, তুমি ভালোভাবে লেখাপড়া করো। একদিন তোমাকেই আমার বউ করে ঘরে আনবো। লাল একটা বেনারসি পরে আলতারাঙ্গা পায়ে আমার ঘরে তুমি আসবে আমার অর্ধাঙ্গিনী হয়ে। তুমি আমার মনের রানী, তুমি আমার ঘরের রানী। সজীব ডায়েরি
লেখা রেখে পড়ায় মনোযোগ দেয়। নিজেই নিজের মনকে বলে, হে সজীব, এখন একা নও, তোমার মন চুরি হয়ে গেছে। এখন তোমাকে অনেক পড়ালেখা করতে হবে, তারপর ভালো কিছু করতে হবে। আমার স্কুল শেষ হলে প্রতিদিন আমি বান্ধবীদের সাথে সজীব ভাইয়ের কাছে পড়তে যেতাম। ভাইয়া সবসময় আমার খোঁজ খবর নিত। প্রতিদিন আমাদের এসএমএসে কথা হতো। এইভাবে প্রতিদিন চলতে থাকলো। আমি সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উঠি। এবার আমার রেজাল্ট অনেক ভালো হয়। সজীব ভাইয়া বলেছিল রেজাল্ট ভালো হলে আমাকে গিফট দিবে। তাই হলো। ভাইয়া আমাকে কলম, কাগজ, পেন্সিল, রাবার, সাথে আরও মাথার চুল বাঁধানোর 10টি ব্যান্ড দিয়েছিল। গিফট পেতে কার ভালো না লাগে। আমারও সেদিন খুব ভালো লেগেছে। ক্লাস 8-এ ওঠার কয়েকদিন পড়তে যেতেই পারিনি, জ্বর ছিল। সজীব ভাইয়া আমার জ্বরের কথা শুনে আমাদের বাড়ি এসে আমাকে দেখতে। আমি যা যা পছন্দ করতাম ভাইয়া সাধ্যের মধ্যে কিনে এনেছিল। যতই পছন্দের জিনিস আনুক না কেন, জ্বরের সময় সবই দিতে লাগে। সেদিন সজীব ভাইয়া আর নাজিব ভাইয়া মুখোমুখি হয়। সজীব: ভাইয়া তুই এখানে? নাজিব: এমনি আখিকে একটু দেখতে এলাম। ওষুধপত্র তো আমি এনে দিচ্ছি। আখিকে আর চাচিকে সাথেও একটু কথা ছিল। সজীব: ও আচ্ছা। সজীব নাজিবকে দেখে খুব চিন্তিত অবস্থায় বাড়ি আসে। বরাবর শুধু এটাই ভাবতে থাকে নাজিব ভাইয়া ঘন ঘন কেন আখিদের বাড়ি যায়। আখিকে কি একটা এসএমএস দিয়ে জিজ্ঞাসা করব ভাইয়া কি করে ওইখানে কেন যায়? না, এখন না, আখি অসুস্থ। সুস্থ হোক, পড়তে আসলে আখিকে সাবধান করতে হবে। আমার ভাই তো, আমি জানি তার স্বভাব কেমন। 5-6 দিন লেগেছিল আমার সুস্থ হতে। সজীব ভাইয়া প্রতিদিন আমাকে একবার করে দেখে যেত, কিন্তু যখনই আসতো নাজিব ভাইয়ের সাথে দেখা হতো। এমনকি সন্ধ্যার পরে আসলেও দেখতো নাজিব ভাইয়া বসে আম্মুর সাথে কথা বলছে। বড় ভাইয়ের জন্য সজীব ভাইয়া কিছু বলতো না, কিন্তু মুখে নাজিব ভাইয়াকে দেখে তার একটা বিরক্ত ছাপ হয়ে যেত। সুস্থ হয়ে যখন ভাইয়ের কাছে পড়তে গেলাম, তখন ভাইয়া আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আখি, আমার বড় ভাই তোমাদের বাড়িতে কি থাকে সারাক্ষণ? সবসময় বলতে কতক্ষণ পর পর আসে, রাত দিন নেই তার কাছে। শোনো আখি, একটা কথা বলি, ভাইয়া তোমাদের বাড়িতে বেশি আসতে দিবা না। ও না কেমন তা আমি ভালো করে জানি, সাবধান। ভাইয়া একটা কথা বলো। হুম, বলো। আপনার বড় ভাইকে আমার একটুও সহ্য হয় না। সারাদিন আমাদের বাড়িতে বসে আম্মার সাথে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে, পান চিবায়। আপনার ভাইয়ের কোনো কাজ নেই। মাঝে মাঝে আমার খুব বিরক্ত লাগে। আবার আপনার বড় ভাই, তাই কিছু বলি না। শোনো, তুমি আমার ভাইয়ের থেকে সাবধানে থাকবে, আর তোমাদের বাড়িতে ওরে বেশি আসতে দিবে না। ওকে ভাইয়া, এখন পড়ায় মনোযোগ দাও। স্কুল প্রাইভেট পড়ে ক্লান্ত শরীর নিয়ে বাড়িতেই ঢুকে দেখি নাজিব ভাইয়া এসে হাজির। পিছন থেকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, কিরে আখি, কই গেছিলি? নাচতে গেছিলাম। দেখো না, কাঁধে স্কুল ব্যাগ। আপনি কেন আবার আসছেন এখানে? বাড়িতে কাজ নাই? আমাদের বাড়িতে এসে থাকেন। ঘরের মধ্যে ঢুকলে আপনার খবর আছে। বলেই আমি ভিতরে গিয়ে দরজা আটকে দিলাম। ভিতরে গিয়ে মাকে ডাক দিলাম। মা, ও মা, কি হলো রে, এত চিৎকার করে ডাকছিস যেন? বা নাজিব ভাইয়া ঘন ঘন আমাদের বাড়ি আসে কেন? ওনারে আমার সহ্য হয় না। কেন? ও কি তোর কামড়ায়? ওরে নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? যা, কাপড় চোপড় ছেড়ে খেয়ে নেই। তো সে না আসলে কি হয়? ওরে দিয়ে টুকটাক কাজ করানো যায়। জ্বালা দিস না তো। ওর সাথে তুই কথা না বললেই তো হয়। আমার কথা বলতে বয়ে গেছে, উনি তো 32টা বের করে আমার সাথে জোর করে কথা বলতে আসে। যা তো সামনে থেকে। আমি সবসময় নাজিব ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করতাম। এদিকে সজীব ভাইয়ের সাথে প্রতিদিন এসএমএসে কথা হতো। আমাদের বাসার কারেন্ট ছিল না। অন্যের বাড়ি থেকে মোবাইল চার্জ দিয়ে আনতাম। মা মাঝে মাঝে আমাকে প্রশ্ন করে, হ্যাঁ রে আখি, মোবাইলটা তো নতুন, এত তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়ে যায় কেন? কিভাবে বলবো? মনে মনে একটা ভয় ঢুকে যায়। মা যদি একবার জানতে পারে আমি সজীব ভাইয়ের সাথে এসএমএসে প্রতিদিন কথা বলি, তাহলে তো আমাকে শেষ করে দিবে। সজীব ভাইয়াকে বলবো, দেখি ভাইয়া কি বলে। ভাইয়ের সাথে প্রতিদিন কথা বলতে বলতে কেমন যেন একটা মায়ায় আটকে গেলাম। আচ্ছা, ভাইয়া কি আমাকে ভালোবাসে? যদি ভালোবাসে তাহলে তো বলতো, তাই না? ধুর, কিসব চিন্তা ভাবনা করছি। ভাইয়া এমনি খোঁজ খবর রাখে, ভালোবাসলে বলতো না? আর এসব চিন্তা ভাবনা করা যাবে না। ভাইয়ের কাছে পড়তে গেলে বলেই দেই, ভাইয়া আমি আর এসএমএসের রিপ্লাই দিতে পারবো না, আমার সমস্যা আছে। কি সমস্যা? ভাইয়া আমাদের ঘরে কারেন্ট নেই, সেটা তো আপনি জানেন। আর আম্মু প্রতিদিন ব্যাটারি চার্জ শেষ হওয়ার জন্য আমাকে সন্দেহ করে। ও আচ্ছা, দেখছি। বাসায় এসে মনটা খুব খারাপ ছিল।
সজীব ভাইয়ের সাথে এখন আর কথা হবে না। সেদিন রাতে আর কথা হয়নি সজীব ভাইয়াও। কোনো এসএমএস দেয়নি। সকাল সকাল মোবাইল হাতে নিয়ে দেখছিলাম ভাইয়া কোনো এসএমএস আছে কি না, কিন্তু না, কোনো এসএমএস নেই। মনটা এত পরিমাণ খারাপ ছিল যা বলে বোঝানো সম্ভব না। এর মধ্যে মা আমাকে বলে, দেখ, আজকেই ভেবেছিলাম মোবাইলটা নিয়ে দোকানে যাব, কিন্তু মোবাইলের চার্জ আর কমেনি, ফুল চার্জ আছে। আমি কোনো উত্তর করলাম না। আস্তে আস্তে হাত মুখ ধুয়ে নাস্তা করে স্কুলে গেলাম। স্কুল যাওয়ার পরেও মনটা খারাপ হয়ে রইল। নিজেকে শূন্য শূন্য মনে হলো। পুরো ক্লাস মরার মতো বেঞ্চের উপর মাথা রেখে বসেছিলাম। বান্ধবীরা সবাই জিজ্ঞাসা করতেছিল, কিরে, তোর কি হয়েছে? এমন করে পড়ে আছিস কেন? বাসায় কিছু হয়েছে? না রে, কিছু হয়নি, এমনি মাথাটা ধরছে। স্কুল ছুটি হলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হঠাৎ চোখ পড়ল রাস্তার মাঝখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। মন বারবার বলছিল সজীব ভাইয়া। হার্টবিট পুরো বেড়ে গেছিল। তখন বুঝতে পারিনি কেন এমন হয়েছিল। সেদিন প্রথমবার আমার হার্টবিট এত জোরে জোরে বিট দিয়েছিল। ওই সময়ের অনুভূতিগুলো বোঝানোর মতো না। আচ্ছা, সজীব ভাইয়া যদি না হয়, সে তো এই সময় তো এখানে থাকার কথা না। এসব ভাবতে ভাবতে সামনে এগুলোই দেখি আসলেই সজীব ভাইয়া। ভাইয়া আমাকে দাঁড় করায়, আর আমার বান্ধবীরাও সজীব ভাইয়ের কাছে পড়তো। ওরা ভাইয়াকে সম্মান দেখিয়ে চলে যায়। ভাইয়া হাত থেকে একটা পকেট বের করে আমার হাতে দেয়। কি ভাইয়া? একটা মোবাইলের ব্যাটারি। এটা এখন ফুল চার্জ আছে। একটা চার্জ শেষ হলে আরেকটি ভরবে, সাবধান। তোমার মায়ের হাতে পড়লে কিন্তু তুমি শেষ। আর হ্যাঁ, যখনই একটা চার্জ শেষ হবে তখনই একটা ব্যাটারি আমার কাছে দিবে, আমি চার্জ করে এনে দিব। আচ্ছা ভাইয়া, তাহলে এখন যাই। ওকে। পিছন থেকে ভাইয়া আমাকে ডাক দিল, আখি। ভাইয়া কিছু বলবেন? না, বলেছিলাম কাল রাতে একবারও কি আমাকে মিস করেছিলি? আমি মাথাটা নিচু করে জানি না বলে মুচকি একটা হাসি দিয়ে দৌড় দিলাম। সজীব আখির চাওয়া দেখে নিজেও মুচকি হাসে। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে চিন্তা করে কালকে একটা দিন আখির সাথে কথা বলিনি, মনে হয়েছে কতদিন কথা হয়নি। আচ্ছা, আখি যদি আমার জীবন থেকে হারিয়ে যায় ভেবেই কেমন যেন কষ্ট হচ্ছে। ওকে হারানোর যন্ত্রণা অনেক কষ্টের হবে। খুব ভালোবাসি আখি তোমাকে। এভাবে প্রতিদিন আমাদের এসএমএসে কথা হতো। চার্জ শেষ হলে ব্যাটারিকে একটা ব্যাটারি দিয়ে আসতাম ভাইয়া। দিয়ে হয়তো স্কুলে যাওয়ার সময় বা প্রাইভেট পড়তে যাওয়ার সময় চার্জ করে দিত। এদিকে সজীব নাজিবকে জিজ্ঞাসা করে, আচ্ছা ভাইয়া, তুই সারাদিন আখিদের বাড়িতে কি করিস? তোর কোনো কাম কাজ নাই? বাসায় এসে কাজ আব্বা একলা পারে? তুই বড় ভাই, একটু আব্বার হাতে হাত লাগাতে পারিস? সজীবের কথা শুনে নাজিবের মাথায় রক্ত উঠে যায়। নাজিব সজীবের গালে একটা জোর দিয়ে বলে, তুই করতে পারিস না আব্বার সাথে কাজ? সারাদিন বই নিয়ে লাড়াচাড়া করিস, কোনো কাজে লাগে না তোকে। আর শোন, আমি যেখানেই খুশি যাই, তোর জানার দরকার আছে? ছোট সবসময় ছোটর মতো থাকবে। সজীব আর কিছু বলে না। একরাশ অভিমান নিয়ে পড়ার টেবিলে ধপাস করে বসে পড়ে। এদিকে নাজিবের মা সব দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সেও নাজিবকেই সাপোর্ট করে। সে চায় সজীব এখন পড়ালেখা ছেড়ে সংসারের হাল ধরুক, কিন্তু সজীব পড়ালেখা ছাড়া কিছুই বুঝে না। কয়েকবার সজীবকে লেখাপড়ার জন্য বাসা থেকে বকাঝকা দিয়েছিল, বের করে দিয়েছিল, কিন্তু সজীব ওর কথায় অনড়, যে করেই হোক লেখাপড়া ছাড়বে না। আর আমার খরচ আমি নিজেই বহন করি। প্রাইভেট পড়িয়ে যা টাকা হয় তাতে আমার নিজের খরচ হয়ে যায়। বরং আরও পারলে সংসারে মাঝে মধ্যে টুকটাক কিনে দেয়। তাহলে কেন আমি পড়ালেখা ছাড়বো? আমি শেষ পর্যন্ত পড়ালেখা করব। রাতে ঘুমালে সহজে আমার ঘুম ভাঙতো না। আমার ঘুম ছিল খুব গভীর। রাতে কেউ আমাকে এই রুম থেকে ওপাশের রুমে নিয়ে গেলেও আমি টের পাবো না। হঠাৎ একদিন রাতে আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখি। স্বপ্নে দেখে ভয় পেয়ে আমি মাকে বলে চিৎকার করে উঠে বসে পড়ি। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। পাশে হাত দিয়ে দেখি মা নেই। আমি মা বলে আরও জোরে চিৎকার করি। চিৎকার শুনে পাশের রুমে থেকে মা আসতে দেখলাম। মা আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করছে, কিরে, কি হয়েছে? আমি কাঁদতে কাঁদতে বললাম, মা, তুমি কই ছিলা? আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, স্বপ্ন তো স্বপ্নই হয়, এতে ভয় পাওয়ার কিছু নেই। কান্না থামা, পাশে আছি। আর আবছাভাবে খেয়াল করলাম পাশের রুম থেকে জানালা থেকে ঠাস করে কিছু নিচে পড়ল। আমি শব্দ শুনে ভয়ে লাফিয়ে উঠলাম। মা, ওমা, পাশের রুম থেকে যেন কিসের শব্দ আসছে। মা একটু বিব্রত হয়ে জবাব দিল, বিড়াল হবে। ভয় পাস না, তুই শুয়ে পড়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি।
মাকে সেদিন শক্তভাবে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম। আর সেদিন ছিল মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধার শেষ দিন। আর কখনো মাকে জড়িয়ে ধরে শুইনি। আর কখনো মায়ের সাথে মন খুলে কথা বলিনি। একদম চুপ হয়ে গেছিলাম। সেদিন রাতে স্বপ্ন দেখার পর আমার মনে অন্যরকম একটা আতঙ্ক তৈরি হয়ে গেছিল। পরের দিন রাতে ঘুম আর আসে না। চোখ বন্ধ করলে রাতের ভয়ঙ্কর স্বপ্ন আমার চোখে ভাসে। গরম থাকা সত্ত্বেও ভয়ে গায়ে কাঁথা দিয়ে মুখ ঢেকে নিয়েছিলাম। মা ভেবেছিল আমি ঘুমিয়ে গেছি। মাকে দেখি মা আস্তে আস্তে আমার পাশ থেকে উঠে যাচ্ছে। ভেবেছে হয়তো বাইরে গেছেন নিজের ব্যক্তিত্বের কাজে। কিন্তু না, মায়ের কোনো খবর নেই। এদিকে আমার ভয় আস্তে আস্তে বাড়তে লাগলো। আমি উঠে বিছানায় বসলাম। পাশের রুম থেকে মায়ের কথার আওয়াজ। শুধু মায়ের কথার আওয়াজ না, আরও একজনের কণ্ঠ ভেসে আসছিল। তখন ভয়ের থেকে বেশি আগ্রহ জন্মে পাশের রুমে কী হচ্ছে সেটা দেখার জন্য। আমি আস্তে আস্তে বিছানা থেকে নামলাম। মোবাইলটা একটু আলো জ্বেলে পা টিপে টিপে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। ভিতর থেকে মায়ের কথার আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বুঝতে পারলাম এটা আসলে কেউ নয়, এটা নাজিব ভাইয়া। আমার পুরো শরীর কাঁপতেছিল। হাত পা একদিকে ঠান্ডা হয়ে যাচ্ছে, অন্যদিকে রাগ আর ঘৃণায় শরীর অবচেতন হয়ে আসছে। মনে হচ্ছে এক্ষুনি নিচে পড়ে যাব। কিন্তু শুধু মনে হওয়ায় সীমাবদ্ধ না। তখন কি হয়েছিল আমার মনে নেই। সকালে চোখ খুলতে দেখে আমার হাতে স্যালাইন দেওয়া, পাশে ছোট বোন বসেছিল। ছোট আপুকে দেখে আমি আস্তে আস্তে বলি, আপু তুই এখানে? কি করব? মা ভোর রাতে ফোন দিল তুই নাকি মাথা ঘুরে পড়ে গেছিস, তোর উপর নাকি জিনের আসর লেগেছে, আজে বাজে স্বপ্ন দেখিস, ঘুমের মধ্যে হাঁটিস, এর জন্য নাকি তোর অবস্থা খারাপ। রাত থেকে তোর কোনো হুঁশ নেই। আমি আপুর কথা শুনে চুপ করে রইলাম। কিছু বলার ভাষা নেই। মা আর কত কিছু বলবে আল্লাহ জানে। যে মহিলা এত জঘন্য হতে পারে সে এতটুকু বলতে পারে। ভাবতে ভাবতে চোখের কোণায় পানি জমেছে। আপু আমার চোখের পানি দেখে সান্ত্বনা দিচ্ছে। আরে পাগলি, কান্না করিস না, ভয় পাওয়ার কিছু নেই। ডাক্তার বলছে এমনি শরীর দুর্বল, এর জন্য হয়েছে। তবুও মা গেছে কবিরাজকে ডাকতে। সীমা আপু, বড় আপু বলছে ও এসে পড়বে এক্ষুনি। কিছু হবে না তোর। আপুকে দেখে আমার কিছু হয়নি। কবিরাজ ডাকার কোনো দরকার নেই। ভয়ঙ্কর স্বপ্নের কথা বলছিস তোরা? স্বপ্নের চেয়েও বাস্তবে যা দেখেছি তা আরও ভয়ঙ্কর, যা কখনোই জীবন থেকে মোছা যাবে না। আর এই স্বপ্ন যদি না দেখতাম তাহলে হয়তো ওই জঘন্য একটা রাতের সাথে পরিচয় হতো না। আল্লাহ এই দিনটা দেখানোর জন্য আমার ঘুম কেড়ে নিয়েছিল। এসব ভাবতে ভাবতে আমার চোখের পানি চলে আসে। কোনোভাবেই চোখের পানি আটকাতে পারছিলাম না। কিরে বিড়বিড় করছিস? আপু, আমার কোনো আসর লাগেনি। আর ভয়ঙ্কর স্বপ্ন বলতে কোনো ভূত পেত্নী দেখিনি। আরে কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে। কতক্ষণ পরে বড় আপু এসে পড়ে। আপু এসে আমাকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দেয়। কপালে চুমু দিয়ে, কি হয়েছিল তোর? তোকে কতবার বলছি ভালো মতো একটু খাওয়া দাওয়া কর। কোনো কথা শুনিস না তুই, সারাদিন টোটো করে ঘুরিস। আমি আপুকে জড়িয়ে ধরে ইচ্ছা মতো কান্না করি। মায়ের পর আমার বড় আপুকেই স্থান দিয়েছিলাম। আপুর বুকে মাথা রেখে কান্না করে একটু শান্তি লাগছিল। চিৎকার করে মায়ের কথা বলতে ইচ্ছা করছিল, কিন্তু কিছু করার নাই তো। আমার কথা বিশ্বাস করবে না। দ্বিতীয়ত দুলাভাইয়ের কানে গেলে আপুদের শ্বশুরবাড়ির লোকরা শুনলে আপুদের সংসার নিয়ে টানাটানি হবে। পাশের গ্রামের একজন কবিরাজ নিয়ে আসে মা। মায়ের মুখটা দেখে বড্ড মায়া হচ্ছিল। এই মা, যে মা আমাকে সবসময় বুকে আগলে রেখেছে, কখনো কোনো কিছুতে কষ্ট পেতে দেয়নি, সেই মা কিনা ওনার ছেলের বয়সী ছেলের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছে। মা যতই যা করুক, আমার জন্য আমার কখনোই আর মায়ের প্রতি সেই ভক্তি আর শ্রদ্ধা আসবে না। আমি কবিরাজের সামনে যেতে নারাজ, তাও বড় অপু আমাকে জোর করে কবিরাজের সামনে নিয়ে গেল। অনিচ্ছা সত্ত্বেও আমাকে কবিরাজের সামনে নিয়ে বসালো। কবিরাজ আমাকে দেখেই দুইটা যেন ভুং ভাং বলে চিৎকার দিল। মুখে একটু পানি ছিটা দিয়ে আমার থুতনি ধরে তার মুখ বরাবর সোজা করে জিজ্ঞাসা করলো, বল কই থেকে আসছিস? আমি কি বলবো? চুপ করে ভণ্ড কবিরাজের কারবার দেখতেছিলাম। আমি তো জানি আমার উপর আসলে জিনের আসর আছে কি অন্য কিছু। কিছুক্ষণ পর কবিরাজ ধমকে সুরে আবারও জিজ্ঞাসা করলো, কিরে চুপ আছিস? আমাকে দেখে তোর ভয় হয় না? তুই জানিস আমি তোকে এখানে মেরে ফেলতে পারবো। তাড়াতাড়ি বল কই থেকে আসছিস? আমি চুপ করে কবিরাজের দিকে তাকিয়ে বসেছিলাম। কবিরাজ এবার অন্য একটা বোতল থেকে হাতে একটু পানি নিয়ে আমাকে আবার বললেন, তাড়াতাড়ি বল কে তুই, নাহলে আমি কিন্তু এই পানি তোর গায়ে মেরে আগুন ধরিয়ে দেব। আমি তাও চুপ করে বসে রইলাম। কতক্ষণ পরে গায়ে পানি ছিটা
দিল, কিন্তু আমার কিছু হলো না। কবিরাজ বুঝতে পেরেছে আমার সাথে কিছুই হয়নি, আর ভণ্ডামি করে লাভ নেই। তাই সে আর কিছু জিজ্ঞাসা করলো না। তবে মাকে উদ্দেশ্য করে বলল, আপনার মেয়েকে দূর থেকে জিন ইশারা করেছে, ভিতরে প্রবেশ করেনি। এর জন্য আমি ডেকে আনতে পারছি না। তবে আস্তে আস্তে এটা ভিতরে প্রবেশ করার চেষ্টা করবে। আমি পানি পড়া দিচ্ছি, এটা দিয়ে কালকে গোসল করিয়ে দিবেন। আর এই তাবিজ সবসময় কোমরে বেঁধে রাখবেন। তাহলে জিনের বাপও কাছে আসতে পারবে না। মা ওনার কথায় মাথা নাড়ল। কবিরাজকে মা 1,000 টাকা দিয়ে বিদায় দিল। মা কালো সুতা দিয়ে তাবিজটা মাদুলি ভরে এনে আমার কোমরে বেঁধে দিল। বড় অপু নাস্তা এনে নিজ হাতে খাইয়ে দিল। কতক্ষণ পর সৌজি ভাইয়া আসলো আমাকে দেখতে। ভাইয়াকে দেখে আমার চোখ ছানাবড়া হয়ে গেল। ভাইয়া, এখন তো কলেজে থাকার কথা, এখানে কেন? ভাইয়া, আপনি কলেজে যাননি? হুম, গিয়েছিলাম, একটা ক্লাস করে চলে এসেছি। তুমি অসুস্থ আর আমি সেখানে থাকতে পারি? ছুটে চলে এসেছি তোমাকে দেখতে। ও, কিছু হয়নি? কি হয়েছিল তোমার? না ভাইয়া, এমনি মাথা ঘুরে পড়ে গেছিলাম। তোমাকে না বলছি ঠিক মতো খাওয়া দাওয়া করবে, কথা শোনো না কেন তুমি? সবই তো ঠিক ছিল তবে। না কিছু না। আচ্ছা ভালো কথা, নিজের খেয়াল রাখো। আমার কাল পরীক্ষা আছে, পড়তে হবে। সজীব ভাইয়াকে দেখে মনে হলো একটু সাহস পেলাম। ভালো লাগছিল কিছুক্ষণের জন্য। মায়ের বিষয়টা ভুলে গিয়েছিলাম। তবে মজার বিষয় হলো আপুরা যে কয়েকদিন এখানে ছিল, নাজিব ভাইয়া একবারের জন্য বাড়ির সীমানায় আসেনি। 3 দিন থেকে আপুরা চলে গেল ভাগিনা ভাগিনীকে নিয়ে। এই 3 দিন ভালোই যাচ্ছিল। আপুরা চলে যেতেই নাজিব ভাইয়া বাড়িতে হাজির। আমার সামনে পান চিবোতে চিবোতে 32টা দাঁত বের করে বলল, আখি তুমি কেমন আছো? শুনলাম তুমি নাকি অসুস্থ। শয়তানটাকে দেখে আমার মাথায় রক্ত উঠে গেছে। ইচ্ছে করছিল একটা ছুরি এনে ওর পেটে ঢুকিয়ে দেই। রাগ কন্ট্রোল করে ওনাকে কোনো জবাব না দিয়ে দরজা আটকে ঘরে চলে গেলাম। রাতে আমি মায়ের পাশে শুয়েছিলাম। কিছুক্ষণ পর দেখি মা আস্তে আস্তে নেমে যাচ্ছে পাশ থেকে। মা ভেবেছে আমি ঘুমিয়ে গেছি, কিন্তু ঘুম কি আর হবে? কাঁথা মুড়ি দিয়ে বালিশে মুখ ডুবে শব্দ ছাড়া কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম টের পেলাম না। দিনের পর দিন যেতে থাকলো। আরও কতদিন মায়ের এই পরকীয়া সহ্য করব। এবার তো সত্যি সত্যি ডিপ্রেশনে চলে যাচ্ছি। দুলাভাইদের কানে এসব গেলে আপুদের সংসার সমস্যা হয়ে সবাই থুথু করবে, সেই ভয়ে আর আপুদের বলি না। নীরবে সহ্য করছি, কিন্তু আমি যে খুব ক্লান্ত আর পাচ্ছি না। মনে মনে সিদ্ধান্ত নিলাম সজীব ভাইকে তার ভাইয়ের কথা সারা রাত কাঁদতে কাঁদতে চোখের পানিতে ভেজা বালিশ কখন যে ঘুমিয়ে যায় টের পাই না। সকালে মাথায় হাজার চিন্তা নিয়ে স্কুলের দিকে রওনা হয়। স্কুলে এখন আর মন বসে না। আগের মতো আর মন নেই। আছে শুধু সেই হাসি না, আছে বান্ধবীদের সাথে আড্ডা দেওয়া না, আছে না কারো মন খুলে কথা বলা। স্কুল থেকে প্রাইভেট পড়তে গেলাম। ভেবেছিলাম ভাইয়াকে সবটা বলবো, কিন্তু মন বাধা দাঁড়ালো। সজীব ভাইয়া যদি মনে করে আমি খারাপ মেয়ে, উনি যদি মায়ের কথা শুনে আমার থেকে কথা বলা অফ করে দেয়, তাহলে কি হবে? আমি তো ওনার সাথে কথা না বলে থাকতে পারবো না। এসব চিন্তা করতে করতে আর বলা হয়নি। সবাই তো পার হয়ে গেছে। সকল দুঃখ কষ্ট যার বুকে মাথা দিয়ে কষ্টগুলো লুকিয়ে রাখতাম, সেই মা আজ কাছে থাকতেও মনের দিক থেকে অনেক দূরে। আর ভাইয়া যদি আমার সাথে কথা বলা অফ করে দেয়, তখন আমি কই যাব? আমার তো বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটাই ভালো। কি হলো আখি, তোমার কি কিছু হয়েছে? না ভাইয়া, কিছু না। তাহলে এত চিন্তিত লাগছে কেন? কই না তো। এমনি ভাইয়া, শরীরটা খুব খারাপ। সজীব বুঝতে পারে আখির কিছু হয়েছে, যার জন্য আখি ভয় পাচ্ছে। সাহস দিতে হবে। শোনো আখি, আমার মনে হয় তোমার কিছু হয়েছে। তুমি না বললে আমি তোমার মুখ দেখে বুঝতে পারি। যা হয়েছে আমার কাছে নাই বলে ঠিক আছে, কিন্তু নিজেকে শক্ত করো। সামনে তোমার পরীক্ষা, ভালো রেজাল্ট করতে হবে। কেউ কারোর জন্য না, স্বার্থের জন্য নিজের আপন লোকগুলো অনেক সময় পর হয়ে যায়। কেউ আপন না, তাই তুমি নিজে শক্ত হও। কে কী করলো, কে কী বললো, সেদিকে তাকানোর কোনো দরকার নেই। আমি ভাইয়ের কথাগুলো শুনে একটু হলেও সাহস পেলাম। মনে মনে নিজেকে ধিক্কার দিয়ে আমি কিছু দেখিনি আর কিছু জানি না। আমার নিজের মতো করে নিজেকে বাঁচতে হবে, আর আগের মতো হয়ে যাব। আমি তো কিছু বন্ধ করতে পারবো না, কিছু বলতেও পারবো না। তাহলে অন্যায় করবে একজন আর কষ্ট পাবো আরেকজন, কোনো মানেই হয় না। আস্তে আস্তে নিজেকে সামলে নিয়েছি। এখন আর আগের মতো কষ্ট হয় না। বলতে গেলে পাথর হয়ে গেছি। তবে মায়ের সাথে কথা খুব কম হতো। মায়ের থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। প্রয়োজন ছাড়া কখনো কথা বলিনি। মা অবশ্য অনেক বুঝিয়েছেন, কিন্তু আমার ওনাকে দেখলে কেমন যেন ঘৃণা লাগতো। কথা বলতে ইচ্ছে করতো না। এভাবে দেখতে দেখতে অষ্টম শ্রেণী শেষ করি। মোটামুটি ভালো একটা রেজাল্ট হয়। নবম শ্রেণীতে সজীব ভাইয়া নিজে গিয়ে ভর্তি করায়। এদিকে ভাইয়া ইন্টার পাশ করে
অ্যাডমিশন টেস্টের জন্য পড়াশোনা শুরু করে। ভাইয়ের ইচ্ছে ছিল ঢাকা গিয়ে লেখাপড়া করবে। এর জন্য ভাইয়া একদিন বিকেলে ভাইয়া আমাকে একটা এসএমএস দেয়, "আখি একটু নদীর ঘাটে আসতে পারবে? তোমার সাথে আমার কথা ছিল।" "আচ্ছা ভাইয়া আসছি।" আমি ভাইয়ের কথা শুনে নদীর ঘাটে চলে যাই। গিয়ে দেখি ভাইয়া একটা গোলাপ আর একটা চিঠি আর একটা ছোট্ট গিফট নিয়ে দাঁড়িয়ে আছে। ভাইয়া মাথা নিচু করে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি বেশ বুঝতে পারলাম ভাইয়ার ভয় করছে। তবে আমারও একটু নার্ভাস লাগছিল, কারণ ভাইয়ার হাতে ফুল দেখে একটু আঁচ করতে পেরেছি। "ভাইয়া কিছু বলবেন?" "হুম, আখি তোমাকে কিছু বলার ছিল। জানি না তুমি কিভাবে নিবে। তুমি প্রথম যেদিন আমার কাছে পড়তে আসো সেদিনে তোমাকে বড্ড ভালোবেসেছি।" আমার সামনে হাঁটু গেড়ে গোলাপটা সামনে দিয়ে বলে, "আই লাভ ইউ আখি। আমি তোমাকে অনেক ভালোবাসি। জীবন মরণে তোমাকে আমার পাশে চাই।" আমি ভাইয়াকে যেহেতু পছন্দ করতাম, তাই সাত পাঁচ না ভেবে আমি আই লাভ ইউ টু বলে দিই। ভাইয়ের সাথে আমার আগের মতোই এসএমএসে কথা হতো। আর পড়তে যেতাম তখন দেখা হতো। এছাড়া আর দেখা হতো না। আবার শুক্রবার ভাইয়া নিজে একবার পুকুর ঘাটে আসতো। সেখান থেকেই আমাকে এক নজর দেখে চলে যেত। ভাইয়া আগে আমার প্রচুর কেয়ার করতো। এখন আগের থেকেও বেশি কেয়ার করে। আর সেটাই সন্দেহ করে নাজিব ভাইয়া। "আখি, আখি বাইরে আসো তো।" বাইরে গিয়ে দেখি নাজিব ভাইয়া। "তোমার সাথে আমার কথা ছিল।" "আমার সাথে আপনার কী কথা? যা জিজ্ঞাসা করছি সেটাই বলো। সজীবের সাথে তোমার সম্পর্ক কী?" "কী সম্পর্ক? সে আমার প্রাইভেট টিচার।" "প্রাইভেট টিচার নাকি অন্য কিছু? এসব ফালতু কথা বলতে আসছিস কেন? কী সমস্যা?" নিজে যেমন অন্যকে তেমন মনে করে। "শোন, কোনোদিন আমার কাছে এইসব আজে বাজে কথা বলতে আসলে তোর খবর আছে। তোকে দেখলে আমার গা জ্বলে।" নাজিব আখির কাছে কোনো উত্তর না পেয়ে মনে মনে ভাবতে থাকলো কী থেকে কী হয়ে যায়, কী করলে ওদের সম্পর্ক জানতে পারবো। অনেক চিন্তা করে বাসায় যায়। গিয়ে সজীবের পাশে বসে। সজীব তখন পড়তে বসছিল। সজীব ওর ছোট ভাই। ওর রুমে দেখে একটু চমকে যায়। আবার কি ঝামেলা তৈরি করবে? ও তো ঝামেলা ছাড়া আমার সাথে কথা বলে না। "কিরে ভাইয়া কিছু বলবি?" "না মানে একটা কথা বলতে আসছি। কিভাবে যে বলি?" "বলে ফেল।" "আসলে এতদিন আমি তোর সাথে অনেক অন্যায় করে ফেলেছি, মাফ করে দিস। আমি আমার ভুল বুঝতে পারছি। এখন থেকে ভালো হয়ে যাব। আজ থেকে আমরা ভাই ভাই, আর ঝগড়া করব না। তুই মনোযোগ দিয়ে পড়ালেখা কর। আমি এখন থেকে তোর দিকে খেয়াল রাখবো। এখন থেকে আমরা বন্ধু, আবার ভাই। সত্যি ভাইয়া?" "হ্যাঁ সত্যি।" সজীব পড়ার টেবিল থেকে উঠে নজিবকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর নজিব বলে, "আমি একটু বাজারে যাচ্ছি, তোর কিছু লাগবে?" "না ভাইয়া, তেমন কিছু লাগবে না। তবে আমার মোবাইলে একটু চার্জ নেই। তুমি একটু চার্জ দিয়ে আনলে আমার আর যেতে হতো না। সেই সময়টুকু পড়তে পারতাম।" নাজিব মনে মনে ভাবে, এতই তো দেখছি মেঘ নাচাতে চল। হুম, দে, আমি দিয়ে নিয়ে আসবো।" সেদিন নাজিব মোবাইলটা নিয়ে সজীবের মোবাইল পুরো ঘেঁটে খুঁটে সব দেখে ফেলল। আখি সজীবের সব কথাগুলো এসএমএস বসে বসে পড়ে আর মোবাইলে ছবি তুলে রাখে। বাসায় এসে নাজিব কিছু বলে না। পরের দিন সকালে নাজিব আখির মাকে ফোন করে, "চাচি, মেয়ের কোনো খবর রাখো?" "কেন, কী হয়েছে? তোমার মেয়ে সজীবের সাথে সম্পর্কে আছে।" "কী আজে বাজে কথা বলছিস? তুই কি আমার মেয়ের নামে বদনাম দিতে চাচ্ছি? তুমি আমাকে এমন মনে করো? এই শোনো, আমার মেয়ের নামে আর একটাও যদি বাজে কথা বলো, তাহলে তোর মুখ আর দেখাবি না।" নাজিব আখির মাকে কিছুই বোঝাতে পারল না। আখির মা বিশ্বাস তো করলই না, আরও নাজিবকে ঝাঁটি দিয়ে ফোন কেটে দিল। নাজিব চিন্তায় পড়ে যায় কীভাবে বোঝানো। অনেক ভাবতে ভাবতে আবার সজীবের কাছে যায়। মা আমাকে ডেকে জিজ্ঞাসা করলো, "কিরে, তোর সজীবের সাথে কোনো সম্পর্ক আছে? সত্যি করে বলবি। তোকে দিয়ে যেন আমার মান ইজ্জত নষ্ট না হয়।" আমি মনে মনে বলি, যার নিজেরই কোনো ইজ্জত নেই, সে আবার অন্যের ইজ্জত নিয়ে চিন্তা। এই কথা বলে নিশ্চয় নাজিব বলেছে। হ্যাঁ, সকালে আমাকেও জিজ্ঞাসা করছে আমার সজীবের সাথে কি সম্পর্ক। পড়ালেখা ছাড়া তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমিও বিশ্বাস করিনি। তবে যদি শুনি এমন কিছু, তাহলে পড়ালেখা বন্ধ করে একদম বিয়ে দিয়ে দিব। এই ঘর থেকে বিদায় দিব। আমি মায়ের যাওয়ার দিকে যে ভাবতেছিলাম, এখন নাজিবও এখন কি চাইছে? ও এখন হঠাৎ আমার পিছনে লাগলো কেন? নাজিব সাজিবের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, "আখির সাথে তোর সম্পর্ক আছে?" "না ভাইয়া, কি আর সম্পর্ক থাকবে? ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও জাস্ট আমার কাছে প্রাইভেট ওরে। দেখ, আমার কাছে মিথ্যে বলে কোনো লাভ নেই। আমি তোর মোবাইল থেকে তোর সব এসএমএসগুলো দেখেছি। আর আমি আখিকে পছন্দ করি। তুই আমার ছোট ভাই। তুই পছন্দ করলে তোর জন্য আমি তোদের মাঝখান থেকে সরে যাব। তাই যা সত্যি সেটাই বল।" "হ্যাঁ ভাইয়া, আমি আখিকে পছন্দ করি। শুধু পছন্দ না, আমি ওকে ভালোবাসি। আর আজ হোক কাল হোক নিজের পায়ে দাঁড়িয়ে ওকে বিয়ে করবো।" "ও আচ্ছা, আমি তোদের পাশ থেকে সরে যাব। তুই আমার
একটা মাত্র ছোট্ট ভাই, তোর জন্য এটুকু করতে পারি না? নাজিব সজীবকে সান্ত্বনা দিয়ে অনেক ভরসা ও সাহস দিল। অনেক ভাবনা চিন্তার পরে সন্ধ্যার পর আমি মাকে বললাম, মা, একটু সজীব ভাইয়াকে আসতে বলো, আমার কাল পরীক্ষা আছে, 2 অঙ্ক বুঝি না, ভাইয়াকে বলো এসে অঙ্ক দুটো করে। মা আমার কথা মতো ভাইয়াকে ফোন দিল। ভাইয়াও আম্মুর ফোন পেয়ে দ্রুত আমাদের বাড়ি আসে। কি হয়েছে আছে কি? কালকে তোমার কি পরীক্ষা? আমাকে আগে কেন বলেনি? হুট করে এভাবে জরুরি তলব কেউ করে? আরে ভাইয়া, পরীক্ষা টরীক্ষা কিছু না, জরুরি কথার জন্য ডেকেছি। ও, খারাপ কিছু হয়েছে? ভাইয়া, কালকে নাজিব ভাইয়া আম্মুকে ফোন দিছিল, ফোন দিয়ে বলেছে আপনার সাথে আমার সম্পর্ক, কিন্তু মা বিশ্বাস করেনি। ভুলেও নাজিব ভাইয়ের সাথে কিছু শেয়ার করবেন না। সজীব নিজের কপালে হাত রেখে বলল, হায়, কি বলো এসব? আমার ভাইয়াকে তো আমি সব বলে দিছি, এখন কি হবে? আর ভাইয়া নাকি তোমাকে পছন্দ করে, আর আমি সত্যিটা বললে সে নাকি সরে যাবে। আল্লাহও ভালো জানে সামনে কি হতে চলেছে। সজীবের চোখ লাল হয়ে আসে। সজীব আস্তে করে আখির পাশের থেকে উঠে যায়। হাঁটতে হাঁটতে চিন্তা করে, ভাই হয়ে আমার সাথে এমন কিভাবে করলো? ভাই তো জানে আমি আখিকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। নাজিব সকাল সকাল আখির মায়ের সামনে দাঁড়ায়। আখির মাকে কে দেখে, তুই এখানে? কোন মতলবে এখানে আসছিস? তোকে বারণ করছে আমার বাড়িতে আসতে? তুই আমার মেয়ের নামে বদনাম তুলতে চাস? না গো চাচি, প্রমাণ নিয়ে এসেছে। মানে? নাজিব আখির মায়ের সামনে সজীবের বলা সব কথাগুলো রেকর্ড করে আনে আর সেই রেকর্ড শোনায়। মা আমার কাছে এসেই কোনো কথা না বলে চুলগুলো ধরে যা তা গালিগালাজ শুরু করে দেয়। শেষে মা সিদ্ধান্ত নেয় আমাকে আর পড়াবেন না। ওনার ছেলের ওনার ঠিক করা ছেলের সাথে আমার বিয়ে দিবেন। আমার বোনেরা এসব শুনে আবারও আসে। তারা অনেক বকাঝকা করে। কোনো উপায় না পেয়ে আমার বড় দুলাভাইয়ের পা ধরে কান্না দেয়। ভাইয়া প্লিজ আমাকে মাফ করে দেন। আমি আর কখনো এমন করব না। আমি লেখাপড়া করতে চাই। দয়া করে আমার উপর আমাকে শুধু লেখাপড়া করার সুযোগ দিন। কিন্তু মা বোনেরা কেউ আর পড়ালেখা করতে রাজি না। মা আমাকে প্রচুর মারে। এত মারে যে আমি অজ্ঞান হয়ে যাই। পরে বড় দুলাভাই আমাকে পুকুর ঘাটে নিয়ে যায়। সেখানে গিয়ে অনেক বুঝায়। দেখো আঁকি, তুমি আমার ছোট বোনের মতো। আমরা চাই তুমি বড় হও, নিজের ভালো নিজে বুঝতে শেখো। এখন তোমাকে যদি নিয়ে যাই, সেখান থেকে তুমি যদি কোনো অঘটন ঘটাও, তখন আমার মান ইজ্জত থাকবে না। সত্যি দুলাভাই, এমন কিছু করব না। আপনার পায়ে পড়ি, আমাকে লেখাপড়ার সুযোগ দিন। সামনে আমার এক্সাম, তারপর টেনে উঠবো। প্লিজ এমন কইরেন না দয়া করে। আর আমার আর আপনাদের কারোই প্ল্যান নাই পালিয়ে বিয়ে করার। আমাকে আমার দুলাভাই প্রতিজ্ঞা করায় আমি আর সজীব ভাইয়ের সাথে কথা বলবো না। আমি সেটাই মেনে নিয়েছি। দুলাভাই মাকে আর আপুদের বুঝায়। বড় আপু আসার সময় আমাকে তাদের বাসায় সাথে করে নিয়ে যায়। রাস্তা দিয়ে যখন আপুদের বাড়ি যাচ্ছিলাম, তখন চোখে দুটো সজীব ভাইয়াকে খুঁজতেছিল। ইস, একটাবার যদি দেখতাম। আমি চলে যাচ্ছি, তাহলে ভাইয়া জানতে পারবে আমি বড় আপুর সাথে চলে যাচ্ছি। সজীব আখিকে মেসেজ দেয়, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করে কোনো রিপ্লাই পাই না। রিপ্লাই না পেয়ে সোজা আখির বাড়িতে যায়। কিন্তু সজীব খেয়াল করে নাজিব আখির বাড়িতে আছে। সজীব খুব সতর্কভাবে ঘরের দিকে লক্ষ্য রাখে। 1 মাস পর নবম শ্রেণীর পরীক্ষা শুরু হয়। এর জন্য আমি বাড়িতে চলে আসি। পরীক্ষা শুরু হবে জেনে সজীব ভাইয়া পুরো পরীক্ষার সময়টা স্কুল গেটের সামনে দাঁড়িয়ে থাকে। ভাইয়াকে দেখে আমি না দেখার ভান করে চলে যাই। তখন কলিজা ফেটে কান্নার মতো অবস্থা। তাও দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে বাড়ি চলে আসে। আমি চাই না কোনো ঝামেলা হোক। প্রতিটি পরীক্ষা ভাইয়া স্কুলের গেটের সামনে দাঁড়িয়েছিল। ভাইয়া পাড়া পড়ার জন্য ঢাকাতে চলে যায়। 3 মাস পরে ভাইয়ার মার ফোনে একটা মেসেজ দেয়, রাতে সজাগ থাকো, আমি আসবো তোমার জন্য একটা মোবাইল নিয়ে। SMS দেখেই সাথে সাথে ডিলিট করে দেয়। আমি আমার বিছানার সাথে থাকা জানলাটা হালকা করে খুলে রাখি। সজীব চারিদিকে ভালোভাবে তাকায়, সতর্কতার সাথে আখির বিছানায় ছুরি দেয়। আখি মোবাইল পেয়ে দ্রুত লুকিয়ে রাখে। লুকিয়ে লুকিয়ে সজীব ভাইয়ের সাথে আগের মতো আবার SMS করে। মা জানতো যে আমি এসব ভুলে গেছি, এর জন্য আর কিছু বলতো না। সজীব ভাইয়া বাড়িতে আসলে আমার সাথে দেখা করতে চায়। কিভাবে যাব কোনো উপায় পায় না। আমার এক চাচাতো বোনকে বুঝিয়ে পুকুর ঘাটে নিয়ে গিয়ে দাঁড়াই, আর সেখানে ভাইয়ের সাথে 5 মিনিটের মতো কথা হয়। কিন্তু কিভাবে যেন নাজিব ভাইয়া দেখে বলে। সাথে সাথে মায়ের কাছে বিচার দেয়। মা আমাকে প্রচুর মারধর করে। এরপর সিদ্ধান্ত নিয়ে নেন আমার বিয়ে দিবে তার নাজিব ভাইয়ের সাথে। কিন্তু আমি এটা কখনোই কোনোভাবেই মেনে নিতে পারবো না। তাই আমিও বলি, যেহেতু নাজিব ভাইয়ের সাথে বিয়ে দিবে, তাহলে সজীব ভাইয়া কি দোষ করেছে? আমরা দুজন দুজনকে ভালোবাসি। নাজিব আর সজীব ভাইয়া লেখাপড়ার বুঝ ব্যবস্থা সবার থেকে এগিয়ে। কিন্তু না,
আমার মায়ের একটাই কথা ছিল, আমি যা বলবো তাই হবে, কারো বাপের সাধ্য নাই এ কথা ফেলে দেওয়ার। নাজিব সজীবকে গিয়ে গিয়ে তুমুল মারে ও খুব দ্রুত বাড়ি থেকে চলে যায়। নাজিব ভাইয়া বাবা মাও চায় সজীবকে সরিয়ে দিতে, তবুও ভাইয়া যায় না। আপুদের কাছে মায়ের অবৈধ সম্পর্কের কথা বললে আপুরা উল্টে আমাকে মারে। আমি নিজের দোষ ঢাকতে মায়ের নামে অপবাদ দিই। দুলা ভাইরা এবার আমার উপর খেপে যায়। কেউ আমার একটা কথাও শোনে না। আমাকে মা একদম ঘরবন্দি করে কারোর সাথে কথা বলতে দেয় না। এমনকি বাইরে আলো বাতাস যেন ঘরে পড়ে না। নাজিব এটা জানতে পারে আখির কাছে মোবাইল। জানার সাথে সাথে আখির মায়ের কাছে বলে দেয়। মা এবার ঘরে এসে মোবাইল খুঁজে বের করে একদম ভেঙে ফেলে। ভাইয়া আমার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে না পেরে আমার চাচির পায়ের ধরে কান্নাকাটি করে একটাবার আমার সাথে কথা বলার জন্য। সজীব ভাইয়ের কান্না দেখে চাচির মন গলে। মা ঘরে আমাকে সহ তালা মেরে চাচির কাছে চাবি দিয়ে নাজিব ভাইয়াদের বাসায় যায়। তখন চাচি তালা খুলে আমাকে পিছনে নিয়ে যায় আর সেখানে সজীব ভাইয়া থাকে। সজীব ভাইয়া কাঁদতে কাঁদতে আমায় বলে, প্লিজ আঁকি, তুমি এই বিয়েটা করো না, যেভাবেই হোক এসএসসি পরীক্ষা সামলাও, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর যদি মনে হয় সেটা আটকানো সম্ভব না, তাহলে তোমাকে নিতে আসবো, তুমি চলে আসো। আর আঁকি, সাবধানে থেকো। খাবারগুলো দেখে শুনে খেও। তোমার মা আমার মা মিলে কালো জাদু করতে গেছে তোমাকে বশে আনার জন্য। আচ্ছা ভাইয়া, আমি চেষ্টা করব। আমি আপনাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যান। আমি কখনোই নাজিব ভাইয়াকে বিয়ে করতে পারবো না। আগে তোমাকে আরেকটা কথা বলতে চাই, জানি না তুমি কিভাবে নিবে, তবে এটা জানা খুব দরকার। এতদিন সম্পর্ক শেষ হয়ে যাবে এটা ভয়ে তোমাকে কিছু জানেন কি? ভাইয়ের সাথে তোমার মায়ের অবৈধ সম্পর্ক আছে। আমি সেদিন তোমাকে খুঁজতে এসে নিজ চোখে দেখেছি। তারপর থেকে যতদিন বাড়িতে থাকতাম প্রায় তোমাকে খোঁজার জন্য আসতাম আর একই কাহিনী আমার চোখে পড়তো। ভাইয়া, আমি এটা আগের থেকেই জানতাম। আমিও জানতে আমি আরও আগেই জানতাম। তাহলে কেন আমাকে বলেনি? বলতাম, কিন্তু সম্পর্ক যদি শেষ হয়ে যায় এই ভয়ে বলিনি। যদি আপনি খারাপ ভেবে নেন, আর যদি কথা না বলেন এই জন্য। কি বলো আখি এসব? আমি তোমাকে ভালোবাসি। তোমার ভালো খারাপ দুইটাই দেখার দায়িত্ব। যাই যা হোক, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই চাই। তোমার আপুদের জানাও। জানিয়েছে তারা উল্টো আমাকে মেরেছে আর বলেছে নিজের দোষ ঢাকতে মাকে বদনাম দিচ্ছি। মাও অনেক মেরেছে আর বলেছে বিয়ে করলে নাজিব ভাইয়াকে করতে হবে। এদিকে চাচি এসে আমাকে ঘরে বন্দি করে দেয় আর সজীব ভাইয়াকে আশা দেন মাকে বুঝাবেন। বাড়ির খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। না খেয়ে থাকি বললে কিন্তু ২-৩ দিন পর কী যেন হয়ে যায়। পুরো মায়ের বসে চলে আসি। মা যা বলে তাই করছি। সজীব ভাইয়ের কথা মনে পড়ে না। এদিকে আমার বিয়ের খবর সবাইকে জানানো হয়। সামনের শুক্রবার নাজিব ভাইয়ের সাথে আমার বিয়ে। সজীব আখির বিয়ের কথা শুনে দ্রুত আখির চাচির কাছে যায়। আখির চাচির পায়ে ধরে বলে, প্লিজ চাচি, আপনি এই বিয়েটা আটকানোর ব্যবস্থা করুন। চাচি, আমি আখিকে অনেক ভালোবাসি। চাচাকে একটু বুঝান যাতে আখির মাকে বুঝায়। চাচার কথা আখির মা ফেলতে পারবে না। সজীবের কান্না দেখে আখির চাচিও কেঁদে দেয়। আখির চাচাকে আখির মায়ের কাছে পাঠায়। আখির চাচা আখির মাকে সাপ সাপ জানিয়ে দেয় যে যা করেছেন ঠিক করেছেন। তার মেয়ে, সে যা সাথে বিয়ে দিতে পারে। আখির চাচা আখির মার কথায় খুব অপমান বোধ করেন। তাই তিনি আর এই বিষয়টা নিয়ে বাড়াননি। আখির ফুফুরাও তারাও এই বিয়েতে রাজি না। কেউ বিয়েতে উপস্থিত হবে না, সেটা আখির মাকে ধুয়ে মুছে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। আখির মাও কামনা পুরো জেদ নিয়ে মেয়ের বিয়ে তোড়জোড় করছেন। সজীব আবারও আখির চাচির পায়ে ধরে, তবে বিয়ে আটকানোর জন্য না, আখির সাথে একটু কথা বলার জন্য। আমাকে চাচি তাদের ঘরে নিয়ে গেলেন। গিয়ে দেখি সজীব ভাইয়া কান্নাজড়িত কণ্ঠে বলে, আখি প্লিজ তুমি বিয়েটা করো না, বিয়েটা করো না, আমি তোমাকে ভালোবাসি, চলো এখনই এখান থেকে পালিয়ে যাই বলে আমার হাতটা ধরে টেনে নিয়ে যায়। কিন্তু আমার কাছে ভাইয়া তখন খুব অসহ্য লাগছিল। আমি একটা ঝটকা দিয়ে ভাইয়ের হাত ছাড়িয়ে আনি আর ভাইয়াকে যা তা বলছি। মানে আমি কি বলছি সেদিন আমার কিছু মনে নেই। শুক্রবার আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আমার মা বুদ্ধিমানি করে, যদি চাচা ফুপুরা বিয়েতে ঝগড়া দেয়, ঝামেলা সৃষ্টি করে, এর জন্য বৃহস্পতিবার রাতে গোপনে বিয়ের কাজ শেষ করে। আমার বিয়ে হয়েছে শুনে সজীব ভাইয়া সেদিন রাতে বাড়ি থেকে চলে যায়। বিয়ের কাজ শেষ হওয়ার সাথে সাথে সজীব ভাইয়া কথা আমার মনে পড়ে যায়। সাথে সাথে আমি কান্না জুড়ে দিই। আপুরা আমার কান্না থামাতে আসে। যা হওয়ার হয়ে গেছে, কেঁদে ভেসে লাভ নেই। নাজিব তোমার স্বামী আর নাজিবকেই আমাকে মেনে নিতে হবে। কিসের স্বামী? আমি স্বামী বলে ওকে মানি না, কোনোদিন মানব না। বড় অপু, দেখ আঁকি, মেয়েদের বিয়ে একবারই হয়, বারবার, সুতরাং তোর পাগলামি করে লাভ নেই। অনেক করেছিস তোরা আমার, আর দরকার নেই। যা, চোখের সামনে দিয়ে যা, যা ক্ষতি আমার হয়েছে
তোদের তো আর কিছু হয়নি, আমাকে একদম সান্ত্বনা দিতে আসবি না, তোরা যা তোদের স্বামী সন্তান নিয়ে সুখে থাক। পরের দিন আবার আনুষ্ঠানিকভাবে সবাইকে ডেকে ছোট একটা অনুষ্ঠান করায়, কিন্তু আমার কোনো আনন্দ নেই, শুধু আফসোস হচ্ছে কেন ভাইয়ের সাথে গেলাম না। নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। সজীব ভাইয়ের শেষ কথাগুলো শুধু কানে বাজতে থাকে, প্লিজ আখি আমাকে ছেড়ে যেও না, ভাইয়াকে বিয়ে করো না, আমি তোমাকে ভালোবাসি, চলো পালিয়ে যাই। তোমার চাচা আমাদের বিয়েতে রাজি, আমাদের বৈধ বিবাহ, তুমি চলো আমার সাথে আখি। বাসর ঘরে নাজিব ভাইয়া আমার কাছে আসার অনেক চেষ্টা করলো, কিন্তু আমি চিল্লা পাল্লা করে বেরিয়ে আসি। বড় অপু খুব রাগ নিয়ে আমাকে ধমক দেয়। আমার পিরিয়ড চলে আর আমার অনিচ্ছার বিরুদ্ধে বিয়ে হয়েছে, তাই আমার বিষয় আর কেউ নাক গলাতে আসবে না। বড় আপু আমাকে মারতে আসে, তখন নাজিব এসে আপুকে থামায় আর বলে, আপু ছেড়ে দিন, ওকে ওর মতো থাকতে দিন। পরে আমি আমার ভাগিনীদের কাছে গিয়ে ঘুমাই। 3 দিন নাজিব আমাদের বাড়িতে ছিল, আমি আর নাজিবের কাছে যাইনি, ভাগ্নিদের সাথে ছিলাম। 3 দিন পর নাজিব ঢাকায় চলে যায় কাজের জন্য। এদিকে সজীব ভাইয়ের সাথে কোনো যোগাযোগ করি না। কিভাবে যোগাযোগ করবো? আমি তো অপরাধী আর আমার তো বিয়ে হয়ে গেছে। কি আমাকে ক্ষমা করবে? ভাবতে ভাবতে দিন এভাবে চলে যায়। নাজিব আমার কাছে ফোন দেয়। আমি তেমন কথা বলি না, জোরপূর্বক 2-1টা কথা বলতাম। আর সব কথা মাই বলতো। সারাদিন নাজিব ভাইয়ের সাথে ওনার কথা হতো। আমি কিছু বলতাম না। মাঝে মাঝে অনেক হাসি আসতো। কিভাবে জীবন ওলটপালট হয়ে গেল। 3 মাস পর নাজিব ঢাকা থেকে বাড়ি আসে। এবারও সেম কাহিনী। মা আমাকে অনেক বকাঝকা করে, আমাকে চেহারা দেখার জন্য বিয়ে করেছে, হ্যান ত্যান অনেক কথা। আমাকে এত কথা বলছে কেন? নাজিব যদি তোমার জন্য অতই দরদ থাকে তাহলে তুমি থাকো না, এতদিন তো ছিলে। এই কথা বলার সাথে সাথে মা আমার চুলের মুঠি ধরে মারে। চুপচাপ মার সহ্য করে গেছি, তাও হার মানিনি। কয়েকদিন পর আমার শাশুড়ি আসে আমাকে তাদের বাড়ি নিতে। পিঠা বানাবে, তাই আমাকেও নিয়ে যায়। আমার যাওয়ার ইচ্ছে ছিল না, তবুও যাই। সজীব ভাইয়া কই আছে যদি একটু খোঁজ পেতাম। ওইদিকে যাওয়ার পর আমার ননদকে জিজ্ঞাসা করি, মনি তোমার সজীব ভাইয়া কই? ভাবি ভাইয়া কালকে আসছে, কিন্তু মা মানা করছে তোমার সামনে পড়তে কথা বলতে। আচ্ছা ভাবি, এমন কথা মা কেন বলছে? তখন মনে মনে একটু আনন্দ হয়, ভাইয়া একটু যদি দেখতে পারতাম। এর মধ্যে সজীব ভাইয়া রুম থেকে বের হয়ে আমার সামনে চলে এসে মাথা নিচু করে চলে যায়। ভাইয়ার দিকে তাকিয়ে দেখি ভাইয়ার চোখের নিচে কালি পড়ে গেছে, আগের থেকে অনেক শুকিয়ে গেছে। ভাইয়াকে দেখে আমার কেন অনেক কষ্ট হচ্ছিল। কেন গেলাম না সেদিন ভাইয়ের সাথে? হাতের কাছে কিছু নারকেল ছিল ভাঙা, জন্য আমার ননদ মনিকে বললাম সজীব ভাইয়াকে ডেকে আনতে। সজীব ভাইয়া মনির কথা শুনে এসে নারকেল ছিলতে শুরু করে দেয়, কিন্তু আমার দিকে একবারও তাকায় না। ভাইয়া তুমি কি আমার সাথে কথা বলবে না? ও ভাইয়া আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি তোমার সাথে কথা রাখতে পারিনি। ক্ষমা চাওয়ার কি আছে? আমি জানি তুমি আমার নিয়ন্ত্রণে ছিলে না। ভাইয়া তুমি ভুলে গেছো? জানো আমি তোমাকে প্রচুর ভালোবাসি এখনো। ভাবি আজ হোক কাল হোক তোমাকেই পাবো। সজীব ভাইয়া মাথা তুলে বলে, এখানে মণি আছে, ছোট মানুষ, ঠোঁট পাতলা, এসএমএসে কথা হবে। তখন ভাইয়ার ঠোঁটের কোণায় উজ্জ্বল একটা হাসি দেখতে পেলাম। কিছুক্ষণ পর সজীব ভাইয়াকে আমার শাশুড়ি দেখে খুব বকে, তোকে না বলছি ঘরের মধ্যে থাকতে, তুই কেন বের হয়েছিস? টিভি দেখ, এখানে না ডাকা পর্যন্ত আর যেন দেখি না। সজীব ভাইয়া কিছু না বলে চুপচাপ নিজের রুমে চলে যায়। আমার মনে কেমন যেন শান্তির বাতাস বইছে। মনে হচ্ছে কলিজাটা অনেক বড় হয়ে গেছে। সেদিন শ্বশুরবাড়ি থেকে বাড়িতে যেতে যেতে রাত হয়ে যায়। সেদিন রাতে সবাই অনেক ক্লান্ত ছিল, তাই কোনো ঝামেলা হয়নি। পরের দিন নাজিব আর মা মিলে আমার সাথে যা তা আচরণ করছে, কিন্তু কথায় আছে না, ভাঙবো তবু মস্কাবো না। আমার অবস্থা তেমন ছিল। শত অত্যাচারের পরে আমি আমার মতো ছিলাম। নাজিব আবারও ঢাকা চলে যায়। ঢাকায় যাওয়ার আগে আমাকে একটা বাটন ফোন কিনে দিয়েছিল, সেটা দিয়ে সজীব ভাইয়ের সাথে আমার কথা হতো এসএমএসে। সজীব ভাইয়া এতদিন কি হয়েছে না হয়েছে সব খুলে বলি। এদিকে নাজিব আমাকে সন্দেহ করে খুব তাড়াতাড়ি ঢাকা থেকে চলে আসে। আসার পর নাজিব আমাকে মারে আর বলতেছিল, আমার কাছে আসতে তো সমস্যা, আমার সাথে কথা বলতে তো সমস্যা, নিজে আমার থেকে দূরে রাখতে চাস, এই শরীর তুই সজীবের জন্য আমার থেকে আড়াল করিস। বিয়ে করার সময় তোর হচ্ছিল না, আজ তোর সব তেজ শেষ করে দিব। এতদিন কিছু বলিনি, তার মানে এই না কখনো কিছু বলবো না। এই চুপ, তুই জানতি না আমি সজীবকে ভালোবাসি? তুই তোর ছোট ভাইয়ের ভালোবাসাকে জোরপূর্বক বিয়ে করছিস। ভাইয়া তোর হাত পা পর্যন্ত ধরেছে, তুই ছাড় দিস নি। এতদিন আমার মায়ের সাথে অবৈধ সম্পর্ক করছিস, এখন আবার তুই আমাকে বিয়ে করছিস। তুই কি ভাবছিস তোর মতো পশুর কাছে নিজেকে বিকিয়ে দিব? মা আমার কথা শোনার সাথে সাথে আমাদের মাঝখানে চলে আসে। আমার গায়ে
টাচ করার আগে আমি দুজনকে গায়ের সকল শক্তি দিয়ে রুমে আটকে দিয়ে উম আমি অন্য রুমে গিয়ে বালিশে মাজা গুঁজে কাঁদতে থাকি। পরের দিন সিদ্ধান্ত হয় আমাকে ঢাকা নিয়ে যাবে। এখানে বসে কোনো ঝামেলা করবে না। আমি আর অমত করিনি। ঢাকা গেলে হয়তো কিছু একটা করা যেতে পারে। ২ দিন থেকে নাজিব আমাকে ঢাকা নিয়ে যায়। কোনো সিদ্ধান্ত ছাড়াই নাজিব আমাকে ঢাকা নিয়ে আসে। এর জন্য কোনো থাকার ব্যবস্থা হয়নি। আর আমাকে একলা রিস্ক মনে হয় তার কাছে। তাই কড়া নজর দেওয়ার জন্য নাজিবের পরিচিত এক বন্ধু নয়নের বউয়ের কাছে রেখে যায়। যাওয়ার সময় আমার কাছে মোবাইলটা দিয়ে যায়। সেখানে নয়নের বউ, ছেলে আর মা ছিল। নয়নের মা আমাকে নজরে রাখতো। চোখের আড়াল হতে দিত না। আমি ভাবিকে মানে নয়নের ভাইয়ের বউকে সব ঘটনা খুলে বলি। উনি আমার কথা শুনে উনার মোবাইল আমার কাছে দিয়ে বলে, "যাও সজীবকে একটা ফোন দিয়ে আসতে বলো। তুমি ফিরে যাও তোমার ভালোবাসার কাছে, না হলে একদম শেষ হয়ে যাবে।" আমি তাড়াতাড়ি করে ভাবির কাছ থেকে মোবাইলটা নিয়ে সজীব ভাইয়াকে ফোন দিয়ে বললাম, "ভাইয়া ঠিকানা পেয়ে আমাকে নেওয়ার জন্য বাড়ির গেটের সামনে দাঁড়াও।" সেদিন সজীব ভাইয়ের হাত ধরে চলে যাই পুরনো স্বপ্নের খোঁজে। সেখান থেকে সজীব ভাইয়ের ঠিকানা দিলে আমার ফুপুর বাড়িতে নিয়ে যায়। আমার ফুপু রাজি ছিল না নাজিবের সাথে বিয়ে দেওয়ার জন্য। তাই সেখানে গেলে ফুপুরা আমি তাদের সাথে কাছে আছি সেটা গোপন রাখে। কাজী এনে বিয়ে পড়ায়, কিন্তু ডিভোর্স দিয়ে আমাকে ইদ্যত পালন করতে হবে, এজন্য তখন আর বিয়ে করা হয়নি। ভাইয়া আমাকে ফুপুর বাসায় রেখে সে তার হলে চলে যায়। কিছুদিন পর একটা মোবাইল কিনে দেয়। ৩ মাস পর আমাদের বিয়ে। সজীব আমাকে সাথে করে নিয়ে যায়। শুরু হয় আমাদের ছোট্ট সংসার। সজীব একটা পার্ট টাইম জব খুঁজে। "আখি কিছুদিন নষ্ট করো। পড়ালেখা শেষ করতে পারলে ভালো একটা জব তোমাকে আরও ভালো রাখতে পারবে।" কি যে বলো, এর থেকে বেশি সুখ চাই না। বড় একটা আজাব থেকে বাঁচিয়ে এনেছো, বিপদে আপদে সবসময় পাশে ছিলে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়ার। আর কিছু দরকার নেই। তবুও এখন তো আর পাচ্ছি না তোমার ছোট ছোট শখগুলো পূরণ করতে। তোমাতেই আমার সুখ। সারা জীবন পাশে থেকো, এতেই শান্তি। অনেক ঝড়ঝাপটা, চোখের পানি পাবনা জেনেও পরে পাওয়ার চেষ্টা করছে শুক্রিয়া। তোমার অবশেষে তোমাকে পেয়েছি। অবশেষে তুমি আমার হলে। ৬ মাস পর আমার এসএসসি পরীক্ষা, বাড়ি যেতে হবে। ছোট আপুর সাথে যোগাযোগ করলে আপু আমাকে আসতে বলে অনেক সাহস দেয়। সাহস নিয়ে বাড়িতে যাই। সজীব আমাকে বাড়ির সামনে দিয়ে ওর বাড়িতে চলে যায়। আমাকে দেখে মা আর বড় আপু খুব রেগেছিল। বেশি কথা বলেনি। সজীব অনেকবার বলেছিল যদি বেশি সমস্যা হয় তাহলে থাকতে না। তোমাকে অন্যভাবে পরীক্ষা দেওয়া হবে। পরীক্ষার শেষে আমি সজীবের সাথে আবার ঢাকায় চলে যাই। রেজাল্ট মোটামুটি ভালো হওয়ায় ঢাকাতেই ভর্তি হই। ভর্তি হওয়ার জন্য আবারও বাড়িতে আসলে এবার মা আর মুখ ভার করে রাখেনি। মা এবার মেনে নিয়েছে আমাদের। একদিন সজীব পুকুর ঘাটে এসে আমার সাথে কথা বলে চলে গেছে। বাসায় আসার পর, "কিরে সজীব আসেনি?" "না।" "কেন? তুমি তো ওকে সহ্য করতে পারো না। যা হওয়ার হয়ে গেছে তো। পুরনো কথা তুলে লজ্জা দিস না। আমার মন খারাপ করিস না। আমার অন্য ২ জামাইয়ের যতটা অধিকার আছে এখন থেকে সজীবেরও ততটা অধিকার। ভালো মন্দ কিছু রান্না করব আর সজীবকে আসতে বল।" আমি ফোন দিয়ে সজীবকে সন্ধ্যার পর আসতে বলি। এভাবে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। এখন আমাদের একটা কন্যা সন্তান আছে। সজীব ভালো একটা জব পেয়েছে। অনেকেই জিজ্ঞাসা করেন নাজিবের এখন খবর কি? নাজিব ভাইয়া এই কিছুদিন হলো বিয়ে করেছেন। সবাই দোয়া করবেন যেন সারা জীবন আমরা একজন আরেকজনের ছায়া হয়ে থাকতে পারি। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।